সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। খাতা কলমে যুদ্ধবিরতি চলছে, নিয়মিতভাবে এই বিরতি লঙ্ঘন করে চলেছে দখলদার ইসরায়েল। তবুও গাজার শাসক দল হামাস চাচ্ছে বৃহত্তর স্বার্থে যুদ্ধবিরতি বজায় থাকুক, কিন্তু চোখের সামনে যে ফিলিস্তিনি তার স্বজনের কিংবা পরিচিতজনের লাশ দেখছেন, তিনি কি হামাসের নির্দেশনা রক্ষা করতে পারছেন? না। গাজার কিছু দল উপদল হামাসের অজ্ঞাতসারে ইসরায়েলের লঙ্ঘনের কঠোর জবাব দিচ্ছে। এরকম এক ঘটনায় মঙ্গলবার এক ইসরায়েলি সেনা গুরুতর আহত হয়েছেন। এক স্নাইপারের গুলিতে বিদ্ধ হয় ওই সেনার বুক। হামাস বলেছে, দক্ষিণ গাজার রাফার এই ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা নেই। এই বিচ্ছিন্ন ঘটনার পর ইসরায়েল যেভাবে বিমান হামলা চালাচ্ছে তাকে যুদ্ধবিরতির জঘন্য লঙ্ঘন বলে অভিহিত করেছে সংগঠনটি। এক বিবৃতিতে হামাস দৃঢ়ভাবে জানিয়েছে, রাফায় ইসরায়েলি সেনার উপর গুলি চালানোর ঘটনায় বিশেষ করে তারা অবগত নন এবং যুদ্ধবিরতি চুক্তির প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে হামাস। সংগঠনটি আরও বলেছে, গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় দখলদার ফ্যাসিবাদী সেনাবাহিনীর অপরাধমূলক বোমা হামলা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পৃষ্ঠপোষকতায় শার্ম আল শেখে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির চরম লঙ্ঘন। হামাস বলেছে, এ ধরনের ইসরায়েলি হামলা সাম্প্রতিক দিনগুলোতে ঘটেই চলেছে, যার ফলে হতাহতের ঘটনা ঘটছে এবং রাফা ক্রসিং বন্ধ রয়েছে। এটি যুদ্ধবিরতি চুক্তিকে ইচ্ছাকৃতভাবে অগ্রাহ্য করা এবং এর বাস্তবায়নকে বাধা দেওয়ার একটি সুচিন্তিত প্রচেষ্টা ছাড়া আর কিছু নয়। হামাস তাদের বিবৃতিতে চুক্তির তদারকিকারী মধ্যস্থতাকারীদের প্রতি অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। তারা দখলদার বাহিনীর উপর চাপ সৃষ্টি করে গাজা উপত্যকার বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে নৃশংস হামলা বন্ধ করতে, যুদ্ধবিরতির গুরুতর লঙ্ঘন থামাতে এবং চুক্তির সব শর্ত সম্পূর্ণভাবে মেনে চলা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। ইহুদিবাদী বিশ্লেষকরাই বলছেন, ইসরায়েলের বিপর্যস্ত অবস্থার মধ্যে যুদ্ধবিরতি লঙ্ঘন করে নেতানিয়াহুর হামলা চালিয়ে যাওয়ার এই ইচ্ছা কেবলমাত্র ক্ষমতায় টিকে থাকার লোভ এবং নির্লজ্জ কৌশল ছাড়া আর কিছু নয়। ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সেন্টার মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে, ১.৫ বছরে তাদের সেনাবাহিনীর অন্তত ৪০ সদস্য আত্মহত্যা করেছেন এবং ২৭৯ জন আত্মহত্যার চেষ্টা করেছেন। ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত সময়ে এসব ঘটনা ঘটে বলে প্রতিবেদনে বলা হয়। গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রেক্ষাপটে এই উদ্বেগজনক তথ্য সামনে এসেছে। প্রতিবেদনে বলা হয়, আত্মহত্যায় প্রাণ হারানো প্রতি সেনার বিপরীতে অন্তত ৭ জন সেনা আত্মহত্যার চেষ্টা করেছেন। এতে বলা হয়, ২০২৪ সালে আত্মহত্যার ঘটনায় প্রকৃতিতে একটি বড় পরিবর্তন দেখা গেছে। সেই বছর আত্মহত্যাকারীদের ৭৮% ছিলেন যুদ্ধরত সেনা, যেখানে ২০১৭ থেকে ২০২২ সালের মধ্যে এই হার ছিল মাত্র ৪২ থেকে ৪৫%। বিশ্লেষকরা মনে করছেন, এই হার বৃদ্ধির একটি বড় কারণ হল ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় ইসরায়েলের ব্যাপক রিজার্ভ সেনা সমাবেশ, যেখানে হাজার হাজার সেনাকে পুনরায় সক্রিয় ডিউটিতে ডাকা হয়। প্রতিবেদনে স্পষ্ট করে বলা হয়, এই পরিসংখ্যান শুধু সেই সেনাদের অন্তর্ভুক্ত করেছে যারা আত্মহত্যা বা আত্মহত্যার চেষ্টার সময় সক্রিয় বা রিজার্ভ ডিউটিতে ছিলেন। অবসরে গিয়ে আত্মহত্যা করা প্রাক্তন সেনাদের নাম এ তালিকায় আসেনি। প্রতিবেদনে দেওয়া হিসাব অনুযায়ী ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত অন্তত ৫০ জন ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছেন। গাজা যুদ্ধের ভয়াবহতায় মানসিক আঘাতের কারণে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে বারবার জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো। যদিও ইসরায়েলি সেনাবাহিনী এসব আত্মহত্যার ঘটনা এবং তার প্রেক্ষাপট গোপন রাখার চেষ্টা করেছে, তবু একের পর এক তথ্য ফাঁস হয়ে সামনে আসছে। খবরে বলা হয়, কিছু সেনাকে সামরিক মর্যাদা ছাড়াই গোপনে দাফন করা হয়েছে, যাতে আত্মহত্যার প্রকৃত সংখ্যা ও তার কারণ প্রকাশ না পায়। প্রেস টিভির খবরে বলা হয়, নেতানিয়াহুর নির্দেশে মঙ্গলবার ইসরায়েলি সেনারা গাজা উপত্যকা জুড়ে ব্যাপক বিমান হামলা শুরু করেছে, যাতে ১৬ শিশুসহ কমপক্ষে ৩৭ জন ফিলিস্তিনি নিহত হন। ইসরায়েলের দাবি, হামাসের চুক্তি লঙ্ঘন এবং বন্দীদের দেহাবশেষ হস্তান্তর করতে অস্বীকার করার প্রতিক্রিয়ায় পাশাপাশি রাফায় স্নাইপারের গুলিতে এক ইসরায়েলি সেনা আহত হওয়ার পর বিমান হামলা চালানো হয়েছে। এর আগে হামাস বন্দীদের দেহাবশেষ পুনরুদ্ধারের প্রচেষ্টা ব্যাহত করার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছিল। তারা বলেছিলেন, ইসরায়েল অনুসন্ধান কার্যক্রম দ্রুত করার জন্য প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতি ও সরঞ্জাম প্রবেশে বাধা দিচ্ছে। তাছাড়া অনুসন্ধান কাজের জন্য ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস এবং ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর যৌথ টিমকে গাজা উপত্যকার বেশ কয়েকটি এলাকায় প্রবেশ করতে দিতে স্পষ্টভাবে অস্বীকার করেছে তেল আবিব। হামাস জোর দিয়ে বলেছে, দেহাবশেষ অনুসন্ধানে প্রতিরোধ বাহিনীর ধীর গতি নিয়ে ইসরায়েলের দাবিগুলো ভিত্তিহীন।
জনমতকে বিভ্রান্ত করতে এবং নতুন আক্রমণাত্মক পদক্ষেপ নেওয়ার প্রস্তুতির জন্য মিথ্যা অজুহাত তৈরি করতে চাইছে ইসরায়েল। এদিকে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস জানিয়েছে, ইসরায়েলি লঙ্ঘনের কারণে তারা মঙ্গলবার যে ইসরায়েলি বন্দীর দেহাবশেষ হস্তান্তর করার কথা ছিল তা স্থগিত করেছে। কাসাম সতর্ক করেছে, যে কোনো ইসরায়েলি আক্রমণাত্মক কার্যক্রম, অনুসন্ধান ও খনন কাজ এবং দেহাবশেষ পুনরুদ্ধারে প্রতিবন্ধকতা তৈরি করবে। এতে বন্দীর দেহাবশেষ হস্তান্তর বিলম্বিত হবে। আল কাসাম ব্রিগেডস মঙ্গলবার জানিয়েছে, গাজা উপত্যকায় পরিচালিত মাঠ পর্যায়ের অনুসন্ধান অভিযানে আমিরম কুপার এবং সাহের বারুচ নামে 2 ইসরায়েলি বন্দীর দেহাবশেষ পাওয়া গেছে। ব্রিগেডস জানিয়েছে, তাদের যোদ্ধারা দক্ষিণ গাজায় সুড়ঙ্গে অভিযান চালানোর সময় দেহাবশেষগুলো খুঁজে পান। দেহাবশেষগুলো গাজা সিটিতে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির কাছে হস্তান্তরের জন্য প্রস্তুত করা হয়েছিল। অনলাইনে প্রচারিত ছবিগুলোতে কাসাম যোদ্ধাদের রেড ক্রস প্রতিনিধিদের কাছে দেহাবশেষ হস্তান্তরের প্রস্তুতি নিতে দেখা গেছে। মঙ্গলবার সন্ধ্যায় জারি করা আগের বিবৃতিতে আল কাসাম জানিয়েছিল, তারা সন্ধ্যায় বন্দীদের একজনের দেহাবশেষ হস্তান্তরের পরিকল্পনা করেছেন। তবে ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনগুলোর কারণে এই হস্তান্তর স্থগিত করা হয়। ফিলিস্তিনি প্রতিরোধ বিষয়ক বিশ্লেষক হানি আল-দালি আল মায়দিনকে বলেছেন, গাজায় ইসরায়েলি হামলা উপত্যকায় যুদ্ধ দীর্ঘায়িত করার আকাঙ্ক্ষার প্রতিফলিত। তিনি ব্যাখ্যা করেন, যুদ্ধের ধারাবাহিকতা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর জন্য সহায়ক, যিনি ব্ল্যাকমেল নীতির আশ্রয় নিয়ে প্রমাণ করতে চান গাজা উপত্যকায় এখনও তাদের নিরাপত্তা ও সামরিক নিয়ন্ত্রণ বজায় রয়েছে। তিনি গাজা উপত্যকায় ইসরায়েলি বন্দীদের লাশ উদ্ধারে বাধা সৃষ্টিকারী বেশ কয়েকটি প্রতিবন্ধকতা তুলে ধরেন। প্রথমটি হল, 4টি লাশ সম্পূর্ণভাবে বিলীন হয়ে গেছে। দ্বিতীয় প্রতিবন্ধকতা হল, চুক্তির অধীনে ইসরায়েলি বাহিনী যে এলাকায় সরে এসেছে, কিছু দেহাবশেষ সেই ইয়েলো লাইনের মধ্যে রয়েছে। এগুলো উদ্ধারে ইসরায়েলের অনুমোদন প্রয়োজন। আল-দালি আল মায়দিনকে বলেন, তৃতীয় চ্যালেঞ্জটি হল সুড়ঙ্গের গভীরে চাপা পড়া বন্দীদের দেহাবশেষ, যা ভারী যন্ত্রপাতি ছাড়া উদ্ধার করা কঠিন। কিন্তু ভারী যন্ত্রপাতি প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল। লেবাননের সংবাদপত্র আল আকবার জানিয়েছে, হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ পরিকল্পনা বাস্তবায়নের জন্য যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা চাপের প্রতিক্রিয়ায় লেবাননের রাষ্ট্রপতি ঘোষণা করেছেন, বল প্রয়োগের মাধ্যমে এই ধরনের সিদ্ধান্ত বাস্তবায়ন অসম্ভব এবং এটি লেবাননকে গৃহযুদ্ধের দিকে পরিচালিত করবে। আল আকবার সংবাদপত্রের মতে, প্রেসিডেন্ট জোসেফ আউন আমেরিকান এবং ইউরোপীয় মধ্যস্থতাকারীদের সঙ্গে এক বৈঠকে বলেছেন, লেবাননের সেনাবাহিনীর হিজবুল্লাহর মুখোমুখি হওয়ার ক্ষমতা নেই এবং এই আন্দোলনকে নিরস্ত্র করার যে কোনো প্রচেষ্টা অভ্যন্তরীণ সংঘাতের দিকে পরিচালিত হবে। জোসেফ আউন জোর দিয়ে বলেন, অস্ত্র রক্ষায় হিজবুল্লাহর অবস্থান কেবল একটি রাজনৈতিক মহড়া নয়, বরং লেবাননের সবাই এই অবস্থানের গুরুত্ব সম্পর্কে অবগত। এই বিবৃতি এমন এক সময় এসেছে যখন মার্কিন রাষ্ট্রদূত টম বারাক বৈরুত সফরের আগে লেবাননের কর্মকর্তাদের হুমকি দিয়ে বলেছেন, তারা হিজবুল্লাহর নিরস্ত্রীকরণের জন্য একটি সময়সূচি তৈরি করতে হয়, ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করবে অথবা লেবাননকে একা তার অবস্থার ওপর ছেড়ে দেওয়া হবে। লেবাননে নিযুক্ত মার্কিন উপদূত মর্গান ওর্টাগাস এবং প্রেসিডেন্ট জোসেফ আউন এবং লেবাননের সংসদের স্পিকার নাবিহ বেররিহর সঙ্গে এক বৈঠকে অস্ত্রের ওপর লেবাননি সরকারের একচেটিয়া অধিকার এবং তেল আবিবের সঙ্গে নতুন করে আলোচনা শুরু করার উপর জোর দিয়েছেন। স্পিকার নাবিহ বেররহি বলেছেন, এ ধরনের দাবি যুদ্ধবিরতির কাঠামোর মধ্যে উভয় পক্ষের প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক এবং তিনি লেবাননের পক্ষ হতে আগের চুক্তিগুলো মেনে চলার উপর জোর দিয়েছেন। সাম্প্রতিক মাসগুলোতে লেবাননের মন্ত্রিসভা ওয়াশিংটনের চাপে এবং পার্লামেন্টে শিয়া প্রতিনিধিদের অনুপস্থিতিতে হিজবুল্লাহকে নিরস্ত্র করার একটি পরিকল্পনা অনুমোদন করেছে, যা প্রতিরোধ গোষ্ঠীগুলোর তীব্র বিরোধিতার মুখোমুখি হয়েছে। হিজবুল্লাহ মহাসচিব শেখ নাইম কাশেম এই পদক্ষেপকে বিপজ্জনক এবং ইসরায়েলের লক্ষ্য পূরণের সহায়ক কাজ বলে অভিহিত করে বলেছেন, সরকারের উচিত দেশকে শত্রুর হাতে তুলে দেওয়ার পরিবর্তে জাতীয় সার্বভৌমত্ব রক্ষার দিকে মনোনিবেশ করা। বিশ্লেষকরা মনে করেন, লেবাননের রাষ্ট্রপতির সর্বশেষ অবস্থানে বোঝা যাচ্ছে তিনি বিদেশি চাপের মুখে তাদের দাবি মানার নীতি থেকে সরে আসছেন এবং প্রতিরোধকে নিরস্ত্র করার নিরাপত্তাগত পরিণতি বুঝতে পারছেন। ইসরায়েলি মিডিয়াগুলো লেবাননে বড় আকারের হামলা শুরুর সম্ভাবনার কথা জানালেও তেল আবিবের নিরাপত্তা সূত্রগুলো হিজবুল্লাহর সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং সিরিয়া থেকে শত শত স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র লেবাননের ভূখণ্ডে স্থানান্তরের খবর দিয়েছে।
i24 নিউজ টিভি চ্যানেল এক ইসরায়েলি কর্মকর্তার বরাতে বলেছে, লেবাননে অভিযান কার্যকর করার বিষয়ে আমরা চূড়ান্ত সিদ্ধান্তের দিকে যাচ্ছি। এই কর্মকর্তার মতে, হিজবুল্লাহ সাম্প্রতিক মাসগুলোতে সিরিয়া থেকে শত শত স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র লেবাননে স্থানান্তর করতে সক্ষম হয়েছে এবং ইসরায়েলি সেনাবাহিনী এই চালানগুলোর সীমিত অংশই কেবল আটক করতে পেরেছে। তিনি আরও জানান, এসব তথ্য ইসরায়েলের সাম্প্রতিক সফরের সময় মার্কিন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। ইসরায়েলি কর্মকর্তা বলেন, তেল আবিব নিকট ভবিষ্যতে লেবাননে ইসরায়েলি হামলা শুরু করতে ওয়াশিংটনের সমর্থন চেয়েছে। ইসরায়েলি সংবাদ সংস্থা হার্ড শট জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী হিজবুল্লাহর বিরুদ্ধে একটি বড় হামলার জন্য প্রস্তুত হয়েছে এবং অপারেশনাল পরিকল্পনার বিবরণ গোপন রাখা হয়েছে। মা আরিব পত্রিকাও লিখেছে, লেবাননে ইসরায়েলি বিমান হামলা বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এই প্রেক্ষাপটে হিজবুল্লাহর পুনর্গঠন এবং নতুন অস্ত্রে তাদের সজ্জিত হওয়ার বিষয়টি ইসরায়েলি কর্মকর্তাদের ভাবাচ্ছে বলে জানিয়েছে মিডিয়াগুলো। হিজবুল্লাহর কর্মকর্তারা বারবার বলছেন, ইসরায়েল যদি যুদ্ধ শুরু করে তার শক্ত জবাব দেওয়ার জন্য তাদের যোদ্ধারা পুরোপুরি প্রস্তুত। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।